আমরা গত ক্লাসে W3 স্কুল থেকে আজকে W3 স্কুলটা অনেকটা শেষ করে দিব। বাসায় তোমরা একটু দেখে নিবে, কালকে আমরা একটা ছোটখাটো প্রজেক্ট শুরু করবো আর কি। কারণ যেহেতু ডেভেলপমেন্ট পার্ট, আমাকে একটু দৌড়াইতে হবে ডিজাইন পার্টটাকে অল্প সময়। মোটামুটি আমাদের ডিজাইন পার্ট, তোমরা কি আমার কথা শুনছো তো না? ডিজাইন পার্ট আমরা মোটামুটি সবাই পারি নাকি না? বাকি অনেকেই পারি না, তাই না? ডিজাইনটা মানে এখানে একদম নিউ আছে অনেকেই, তাই না? যে ডিজাইনও পারছি না, আবার ডেভেলপমেন্টও পারছি না। আচ্ছা, কোনো সমস্যা নাই। ডিজাইন পার্ট নিয়ে আমরা ডিজাইন পার্টের সময় বেশি ব্যয় করব না। আমরা যেহেতু ডেভেলপার হইতে চাই, তাহলে ডিজাইন এমনিতেই হয়ে যাবে। বা ডিজাইনটা আমরা মোটামুটি একটা আইডিয়া রাখতে হবে আর কি, শিখতে হবে, যাতে ছোটোখাটো জিনিসপত্র ডিজাইন করা যায় আর কি পরীক্ষার ভিতরে, তাই না? আর বাস্তবে আমাদের ডিজাইন পার্টটুকু নিয়ে এত প্যারা নাই, কারণ কি ডিজাইন পার্টটুকু আমরা সিস্টেম দেখব পরে যে কীভাবে ডিজাইন পার্টটুকু রেডি করে ফেলা যায়। কিন্তু এখন আমাকে রভাবে শিখতে হবে, ওকে? ধরে ধরে শিখতে হবে, বাসায় পড়তে হবে, শিখতে হবে। তারপর দেখবা তোমরা ডিজাইন পার্টে কোথাও প্রবলেম হলে পরে এটা ঠিক করতে পারছো। তাহলে গত ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন পর্যন্ত ছিলাম, তারপরে এডিটরগুলো দেখেছিলাম, তাই না? এডিটর, তাহলে আমরা গত ক্লাসে এডিটর কোনটা ব্যবহার করেছিলাম? নোটপ্যাড প্লাস, সাথে সাথে নোটপ্যাড প্লাস প্লাস আমরা ব্যবহার করছি, তাই তো? যারা পিসির মধ্যে ইন্টারনেট ছিল তারা নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করছে, আর যারা পিসির মধ্যে ইন্টারনেট ছিল না তারা নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করতে পারে নাই। আবার অনেকে বিএস কোড দিয়েও আমরা কাজ করছিলাম। কিন্তু আমি প্রথম আমরা টাইপ করে সব কিছু করবো, বিএস কোডে এখন কাজ করতে যাব না। এই 2-4টা ক্লাস গেলে পরে আমরা প্রজেক্ট শুরু করবো বিএস কোড দিয়ে, হ্যাঁ? তখন আমরা যাব। কিন্তু এখন যা শিখবো, এখন আমরা এই নোটপ্যাড প্লাস প্লাস এডিটর দিয়ে টুংটাং কাজ করবো আর কি, টাইপিং করে করে কাজ করবো। তাহলে আমরা এডিটরগুলো দেখছিলাম, অনেকগুলো এডিটর ছিল। তারপরে বেসিকটাও আমরা একটু দেখেছিলাম, বেসিক এইচটিএমএল কাকে বলে, এইচটিএমএল কি হবে যাবে, তাই না? আমাদের ক্লাসে কিন্তু অনেকজন আছে, তাহলে 24 জনের মধ্যে আমরা 11 জন এখনো আসছে। এই ডক টাইপ এইচটিএমএল কেন? তোমরা কিন্তু এই থিওরিটিক্যাল পার্টটুকু পড়তে হবে। তোমরা যখন পরীক্ষা দিবা, ডিজাইন পার্ট প্লাস ডেভেলপমেন্ট পার্ট, দুইটা পার্টই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, বুঝতে পারছি? তার জন্য থিওরিটিক্যালগুলো মাথায় রাখতে হবে, কারণ থিওরিটিক্যাল কোশ্চেন আসবে অনেক। ডিজাইন পার্টটুকুতে ম্যাক্সিমামই থিওরি আসবে, বুঝতে পারছি? তাই ডক টাইপ এইচটিএমএল আমরা এগুলো একটু পড়ছি, কেন ডক টাইপ এইচটিএমএল 5 জন্য মূলত আমরা ব্যবহার করে থাকি, হ্যাঁ? কথা বুঝতে পারছি? আর এটা কোনো কেস সেন্সিটিভ না, নট কেস সেন্সিটিভ, বুঝতে পারছি? মানে কেস সেন্সিটিভ আমি যে কোনো টাইপেরই লিখতে পারি, ছোটো হাতের বড় হাতের ভ্যারাইটিস টাইপ মিক্স করে আমরা ডক টাইপটা লিখতে পারবো, কোনো সমস্যা নেই। এইগুলো দেখছিলাম গত ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে শুরু করবো হচ্ছে এলিমেন্ট থেকে। কোথেকে শুরু করবো? এলিমেন্ট থেকে, এইচটিএমএল এলিমেন্ট। তাহলে এইচটিএমএল এলিমেন্টটা কি জিনিস? আমরা পুরো ট্যাগটাকে এইচটিএমএল এলিমেন্ট বলি। কথা কি বুঝতে পারছেন? একটা ট্যাগের মধ্যে স্টার্টিং ট্যাগ থাকবে, এন্ডিং ট্যাগ থাকবে, তার ভিতর কন্টেন্ট, এলিমেন্ট কন্টেন্ট থাকবে। কথা বুঝতে? দেখো, এইচটিএমএল এলিমেন্ট এভরিথিং ফর দ্য স্টার্ট ট্যাগ টু ইন্ড ট্যাগ। তাহলে এই স্টার্ট ট্যাগ থেকে ইন্ড ট্যাগ পর্যন্ত পুরোটাই আমরা কি বলবো কি? এইচটিএমএল এলিমেন্ট।
তার মানে ট্যাগগুলোই হচ্ছে HTML এলিমেন্ট। ওকে, কথা বুঝতে পারছি? তাহলে আমাদের এই ট্যাগগুলোর মধ্যে আমাদের কি থাকে, HTML আমার এলিমেন্ট কন্টেইন থাকে। বুঝতে পারছি? এখানে সুন্দর করে লেখা আছে, দেখো স্টার ট্যাগ, ইন্ডিয়ান ট্যাগ, মাঝখানে আমার এলিমেন্ট কন্টেন্ট। ওকে, আমরা লেখা শুরু করবো একটু পর থেকে। তাহলে এলিমেন্ট কন্টেন্ট দেখলাম, মানে এলিমেন্ট সম্পর্কে একটা ধারণা হলো যে আসলে HTML যা ট্যাগ দেখছি আমরা এই পুরোটাই একটা এলিমেন্ট। যখন HTML এলিমেন্ট ইজ এ রুট এলিমেন্ট, তাহলে HTML এলিমেন্টটা আমি গত ক্লাসে বলছিলাম এটা একটা রুট এলিমেন্ট। এটা কি এলিমেন্ট? এটা রুট এলিমেন্ট। ওকে, তাহলে রুট এলিমেন্ট বলতে কি, এই ট্যাগের ভিতরে আমার মূলত সব লিখতে হবে। তাহলে এই HTML ট্যাগের মধ্যে আরও দুইটা ট্যাগ ছিল, একটা হচ্ছে হেড ট্যাগ আর একটা হচ্ছে বডি ট্যাগ। তাহলে হেড ট্যাগের মধ্যে আমার টাইটেল রিলেটেড আমার 4-5টা ট্যাগ থাকবে, সেগুলো আমি দেখছি কী কী ট্যাগ আমার এখানে থাকবে, তাই না? নাকি না? হেড ট্যাগ বডির মধ্যে কোনো ইফেক্ট পড়বে না, হেড ট্যাগ শিরোনামের উপর ইফেক্ট পড়বে। হেড ট্যাগ দিয়ে আমরা লিঙ্ক করতে পারবো, এক পেজ থেকে অন্য পেজ লিঙ্ক করব। হেড ট্যাগ দিয়ে আমরা এসইওর যে কন্টেন্টগুলো আছে সেগুলো এখানে আমরা ব্যবহার করব। হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, এগুলো আমরা দেখব। তারপরে বডি ট্যাগ আমরা তো দেখেছি। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে মোটামুটি একটা HTML এলিমেন্ট সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে। এগুলো থিওরিটিক্যাল তোমরা পড়বা, প্লাস চাইলে এই যে কোড চ্যালেঞ্জগুলো আমরা এট্রিবিউটে চলে যাই। হ্যাঁ, এট্রিবিউট। তাহলে এট্রিবিউটটা কি জিনিস? এট্রিবিউটটা কি জিনিস? অল HTML এলিমেন্ট ক্যান হ্যাভ এট্রিবিউট। প্রত্যেকটা HTML এলিমেন্টেরই কি আছে? এট্রিবিউট আছে, তাই না? এট্রিবিউট প্রোভাইড এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট এলিমেন্ট। তার মানে একটা এডিশনাল ইনফরমেশন কার? একটা ট্যাগের, একটা এলিমেন্টের। তাহলে এলিমেন্ট বলতে আমরা কাকে বুঝি? এই এলিমেন্ট বলতে কাকে বুঝি? HTML ট্যাগগুলোকে আমরা বুঝি, তাই না? তাহলে এলিমেন্টগুলোকে যদি আমরা HTML ট্যাগগুলোকে বুঝি, তাহলে এই HTML ট্যাগের একটা এডিশনাল পাওয়ার আছে, একটা এডিশনাল ইনফরমেশন আছে। কথা কি বুঝতে পারছি? এডিশনাল পাওয়ার বলতে ধর একটা নর্মাল সিম্পল একটা HTML ট্যাগ, কিন্তু সিম্পল একটা HTML ট্যাগের কোনো কিছু নাই, সিম্পলি জাস্ট লেখার জন্য কাজে ব্যবহার করতে হয়। এখন তাকে যদি ওই লেখাটাকে আমি যদি কালার করতে চাই, ওই লেখাটাকে যদি আমি লিঙ্ক দিতে চাই, ওই লেখাটা যদি আমি বড় ছোট করতে চাই, ওই লেখাটাকে যদি আমার পেডিং মার্জিন দিতে চাই, স্পেস দিতে চাই, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? HTML এলিমেন্টের আমার এট্রিবিউটের মধ্যে অবশ্যই কি করতে হবে? এডিশনাল পাওয়ার, মানে এট্রিবিউট মানে এডিশনাল ইনফরমেশন, এডিশনাল পাওয়ার কি করতে হবে? অ্যাসাইন করতে হবে। আচ্ছা, আমরা দেখি, আমরা আমাদের প্রজেক্টে যাই, আজকে শুরু করি ক্লাস। আমরা HTML এলিমেন্টগুলোকে, এট্রিবিউটগুলো একটু করে দেখি। তাহলে আমাদের আজকে ক্লাস হচ্ছে ডে 2 আর ডে 3। আসলে আমাদের আজকে ডে 2 বলতে ঠিক বলতে আজকে আমাদের কাউন্টিং হবে, জানো কোত্থেকে? আমরা মার্চের 1 তারিখ থেকে আমাদের ক্লাসের কাউন্টিংটা হবে। বুঝতে পারছি? আর আমরা শুরু করছি এপ্রিলের কত তারিখ থেকে? অনেক দেরি, হ্যাঁ, মানে এপ্রিলের একদম প্রথম সপ্তাহ থেকে আমাদের ক্লাস শুরু, মানে এপ্রিলের 1 তারিখ থেকে আমাদের হিসাব করতে হবে। তাহলে আমাদের এটা ডে 2 ছিল, গত ক্লাসটা আমরা ডে 2 ছিল। আমার পিছিয়ে একটু সমস্যা, হলে টান দিলে ঢুকে যেত, দিতে পারছি না। আমরা এখন ডে, আজকে হচ্ছে ডে কত? 3। আমরা ডে 1-এ কিছুই পড়িনি আর কি, জাস্ট একটু ওরিয়েন্টেশন ক্লাস ছিল। তাই এটার মধ্যে আমরা একটা ইন্ডেক্স ফাইল বানাই ফেললাম। এতটুকু তো সবাই পারে, একটা HTML ফাইল তৈরি করতে পারি এবং ওই ফাইলটাকে রান করতে পারি। ওই ফাইলটাকে ওপেন করে কি করতে পারি? কোড লিখতে পারি, নাকি? এতটুকু পারি না? কি এখানে আছে কেউ এতটুকু পারি না?
একটা ফাইল বানাইতে পারি, HTML ফাইল ওপেন করে কোড লিখতে পারি, কথা কি বুঝতেছি? আর এটাকে ওপেন করে এটাকে ব্রাউজারে রান করতে পারি, নাকি পারি নাকি? এমন কেউ আছে এখানে পারি না? আমি তোমাদেরকে বলছিলাম সবাইকে, অবশ্যই অবশ্যই আমি কিন্তু কারো অ্যাটেন্ডেন্স হবে না, আমি সবাইকে বলছি সবাই ভিডিও অন রাখার জন্য। সবাই আমি গত ক্লাসে বলেও দিছি যে ভিডিও ক্লাসের সময় ভিডিও অন রাখবা, তোমরা তোমাদের জায়গায় ঠিকঠাক ঠিক জায়গায় বোঝাতে ভিডিও অন রাখা যায়। কথা কি বুঝতে পারছিলাম না? কথা বুঝিনি? হ্যাঁ, তোমাদেরকে আমি গত ক্লাসে কিন্তু আমি বলে দিছি, হয়তোবা কথা কি বুঝতে পারছি? কারণ কি আমি চাই না তোমরা কেউ ক্লাস থেকে উঠে চলে যায় অন্য কাজ করো। আর অ্যাটেন্ডেন্সটা যখন হবে তখন যদি আমি ভিডিও কারো অন না দেখি তাহলে অ্যাটেন্ডেন্স নেব না। ক্লাসই ঠিক আছে, ক্লাসের ডক টাইপ কে HTML। ওকে, এই জিনিসটা আমরা লিখি HTML5 এর কন্টেন্টগুলোকে রান করার জন্য। মাত্র 12 জন আসছে, মানে 11 জন আসছে আর কি। আচ্ছা, তারপরে আমরা HTML আমরা কিন্তু দেখে, আমি যেভাবে লিখে লিখে করছি তো আমি সেভাবে, তোমরা সেভাবে লিখে লিখে করবা, তাহলে তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। অনেকের লেখার প্রবলেম থাকে, মানে এই কোডগুলো দেখো মুখস্থ হয়ে যাবে। আমরা যখন অনেক আগে করছি তখন এগুলো লিখে লিখেই করতাম, তখন কিন্তু এত হেল্পার ছিল না, বুঝতে পারছি কি না? তোমাদের সব সহজ করে দিই সব কিছু। আগে ডিজাইন করতে করতে জান বেরিয়ে যেত, এখন তোমাদের ডিজাইন করতে হয় না। কিন্তু ডিজাইন কনসেপ্ট থাকতে হবে। যখন একটা তুমি প্রজেক্টে কাজ করবে, তোমাকে ডিজাইন কনসেপ্ট হতে শুরু করে তোমাকে অল প্রজেক্টের কনসেপ্ট থাকতে হবে, তাহলে তুমি একটা প্রজেক্ট দাঁড় করে দিতে পারবা, নাহলে কিন্তু একটা প্রজেক্ট দাঁড় করতে পারবা না। বুঝতে পারছি? একটা প্রজেক্টের আইডিয়া লাগবে, কোন জায়গায় কি হয়, কোন জিনিসটা কি দিয়ে বানায়, হ্যাঁ নাকি এই ডিজাইনটা কিভাবে হয়েছে, এটাতে কি ব্যবহার করছে, জিনিসগুলো আমাদের যখন আমরা ডিজাইনটা কমপ্লিট করবো তখন আমরা এগুলো ক্লিয়ারলি জানবো। টাইটেল, আজকে দিয়েছিল, আজকে 2 দিয়েছি। আজ তোমাদের ক্লাসটা, গত ক্লাসে একটা ক্লাস নিয়ে ফেলা দরকার ছিল, গত ক্লাসে তোমাদের ক্লাসটা আর ওয়েব ডিজাইনের সাথে ক্লাসটা একসাথে নেওয়া দরকার ছিল, একটা ভুল হয়ে গেছে। তাইলে আমার আজকে ডাবল ক্লাস নিতে হইতো, নাহলে মানে ডিজাইন পার্টটা সবার একই, D3 HTML। ওকে, তাহলে আমরা গত ক্লাসে এখানে একটা H1 ট্যাগ যদি আমরা ইউজ করি, H1 ট্যাগ, H1 ট্যাগ এখানে আমরা একটা লিখলাম টেকনোলজি। ওকে, তাহলে এটাকে আমি একে আমি এডিশনাল ইনফরমেশন তার মধ্যে ইউজ করব, এডিশনাল পাওয়ার। ঠিক আছে, আমি বলি একটা এডিশনাল পাওয়ার, তাকে আমি যদি কালার করি স্টাইলের মধ্যে, তাহলে অবশ্যই স্টাইলের মধ্যে যদি আমরা এডিশনাল পাওয়ার অ্যাড করি, এই কালারটা দিলে আমার কি হবে, লেখার কালারটা চেঞ্জ হবে, ধরো রেড। ঠিক আছে, মানে কালার হচ্ছে এটা লেখার কালার, মানে কি টেক্সট কালার, শুধু কালার নামটা হচ্ছে টেক্সট কালার। যখন আমরা এটাকে রান করি ব্রাউজারের মধ্যে, দেখো তাহলে আমার লেখার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়েছে না?
এখন যদি আমি এটাকে চাই তাহলে একটা এডিশনাল ইনফরমেশন যোগ করাইতে তাকে আমি চেঞ্জ করতে পারছি না নাকি পারতাম? হ্যাঁ, তাহলে আমি আরও এডিশনাল ইনফরমেশন অ্যাড করতে পারি। একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিই, একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিলাম। ওকে, একটা ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ড কালার এটি অ্যাড করে দিলাম। তাহলে এটা এইগুলোকে আমরা বলি হচ্ছে কি, দেখো একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড হয়ে গেল। তাহলে এইটাকে আমি বলি কি এট্রিবিউট, তাই না? এই যে স্টাইলটা হচ্ছে একটা এট্রিবিউট, ভিতরটুকু না কিন্তু, অনলি স্টাইলটাকে একটা এট্রিবিউট। তাহলে স্টাইলের মধ্যে আমরা এটি ইনফরমেশন অ্যাড করেছি, তার লেখার টেক্সট কালার চেঞ্জ করেছি, তার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছি, তাই না? তাহলে এই আবার এই পার্টটুকু বলবো কি আমরা, কি এই পার্টটুকু বলবো কি, শুধু অনলি এই পার্টটুকু বলবো কি, বলতে পারবা? এই পার্টটুকু বলতে পারি আমরা, এটাকে আমরা বলি প্রপার্টি। এটাকে আমরা বলি কি প্রপার্টি। ওকে, প্রপার্টি ডট ডট ডট, হ্যাঁ লিখি। এইটাকে বলি আমরা এই প্রপার্টির ভ্যালু, ঠিক আছে? এই কথা কি বুঝতে পারছি? আর এটাকে আমরা বলি এট্রিবিউট। বুঝতে পারছি নাকি? একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে এই পুরোটাকে আমরা বলি, এটাকে বলি আমি প্রপার্টি। এটা সিএসএস প্রপার্টি, কিন্তু এটা কি প্রপার্টি? সিএসএস এর প্রপার্টি। ওকে, এই প্রপার্টিকে, এটা একটা সিএসএস এর প্রপার্টি। তাহলে একটা সিএসএস এর প্রপার্টি, এটা হলো প্রপার্টি নেম, আর এটা হলো কি ভ্যালু, মানে রেট্রাকচার ভ্যালু। এই মনে থাকবে কোনটা কি জিনিস? এটা সিএসএস প্রপার্টি, মনে থাকবে নাকি মনে থাকবে না? হ্যাঁ, গুড। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। সিএসএস অ্যাট্রিবিউট কি, তারপরে সিএসএস প্রপার্টি কি, হ্যাঁ এই তাহলে একটা ট্যাগের এডিশনাল ইনফরমেশনকে আমরা অ্যাট্রিবিউট বলে থাকি, তাই না? এডিশনাল ইনফরমেশনকে আমরা কি বলে থাকি? অ্যাট্রিবিউট। ক্লিয়ার? গুড। তাহলে আমাদের এটা আমি আরো চাইলে অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, অ্যালাইন দিতে পারি, অ্যালাইনমেন্ট সেন্টার করে দিতে পারি। ওকে, গত ক্লাসে কিন্তু আমরা এটা করছিলাম। তাহলে গত ক্লাসে করছি এটা আমরা এটা কি করেছিলাম, এটা একটা অ্যাট্রিবিউট হিসেবে আমি ডিফাইন, মানে অ্যাট্রিবিউট আজকে কি চিনলাম, অ্যাট্রিবিউট চিনলাম, প্রপার্টি চিনলাম, আর ওই প্রপার্টির ভ্যালুটাকে চিনলাম। ঠিক আছে, কথাই বুঝতে পারছি নাকি বুঝিনি? আচ্ছা, গুড। তাহলে এটা এখানে এটা দেখো, এই অ্যাঙ্কর ট্যাগ, এই ট্যাগটাকে বলে আমরা অ্যাঙ্কর ট্যাগ। এগুলো আমরা পড়বো, এখানে আছে, হ্যাঁ জাস্ট এখানে দেওয়া হয়েছে আর কি, অ্যাঙ্কর ট্যাগ। তাহলে অ্যাঙ্কর ট্যাগটা আসলে কি? তাহলে এই প্রপার্টি অ্যাঙ্কর ট্যাগের, দেখো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা একটা হাইপার রেফারেন্স নামে একটা অ্যাট্রিবিউট অ্যাড করছি। তাহলে অ্যাঙ্কর ট্যাগ কি করে, এই অ্যাঙ্কর ট্যাগটা কি করে আমরা দেখি। অ্যাঙ্কর ট্যাগটাকে বলি আমরা লিঙ্ক ট্যাগ। ঠিক আছে, আমরা যে দেখো এই যে ব্রাউজারে আমরা এই ওয়েবসাইটে দেখছি, দেখো প্রত্যেকটা জায়গায় যখন ক্লিক করব নতুন নতুন পেজ ঢুকবে, তাই না? খেয়াল করছো? আমরা ক্লিক করতে হবে নাকি? ক্লিক না করলে কাজ করবে? এখন ক্লিক করলে কাজ করতে হবে। তাহলে ক্লিক করলে যদি কাজ না করে, তাহলে এই অ্যাঙ্কর ট্যাগটা যদি না থাকতো, তাহলে এই কি এই নামগুলা, এই পেজগুলার যে মেনুগুলা, এগুলো ক্লিকেবল হইতো না, তাহলে আমি এগুলো যাতে ক্লিক করলে কাজ করে, তার জন্য আমরা এই অ্যাঙ্কর ট্যাগটা ব্যবহার করি। বুঝতে পারছি? তাহলে আমরা সাধারণত একটা অ্যাঙ্কর ট্যাগ আমরা নিচ্ছি ভিতরে। ধরো আমরা একটা অ্যাঙ্কর জাস্ট
একবারে আমি দেখাই দিচ্ছি আর কি। অ্যাট্রিবিউট হিসেবে অ্যাসাইন করা হয়েছে তাকে। অ্যাঙ্কর ট্যাগের আমরা অ্যাট্রিবিউট হিসেবে, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা অ্যাট্রিবিউট অ্যাসাইন করব। তাহলে এখানে যদি আমরা লিখে দিই গুগল www.google.com, তাহলে google.com, এখানে কি এই গুগল ডট, খেয়াল করো এই google.com যদি আমি দিই, দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু আমার কোনো লিঙ্ক আসবে না। কথা কি বুঝতেছি? দেওয়ার পরেও আমার এটা কি আসবে না, কোনো লিঙ্ক আসবে না। দেখি একটু আমাদের প্রজেক্টে যাই, দেখো তো এখানে একটা আমি রিলোড করি, পেজটাকে রিলোড করলাম, এখানে দেখো গুগল আসছে দেখা যায় গুগলটাকে। তো এখানে কিন্তু নর্মাল কোনো কাজ করে দেখো তো আমার কার্সার নিলে কোনো কিছু হচ্ছে না। তাহলে অ্যাঙ্কর ট্যাগে আমি এই ট্যাগের মধ্যে যাইলে কিনা কিন্তু এটা সিম্পল একটা ট্যাক্স হিসেবেই থাকে। এখন তার একটা এডিশনাল পাওয়ার ইউজ করবে, তার কি করবো, একটা এডিশনাল পাওয়ার, তার এডিশনাল পাওয়ার ইউজ করলে এটা কাজ করা শুরু করবে। কথা কি বুঝতে পারছি? মানে তার এমনি কোনো দাম নাই, তাকে আমি যখন কি করব, খাওয়ায় পড়ায় দিব, তখন সে একটা কাজ করা শিখতে হবে, তার শক্তি, তার যে কাজ সে কাজ করতে থাকবে। তাহলে আমরা কি করব, হাইপার রেফারেন্স, এটাকে বলি আমরা কি, হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্সের মধ্যে আমরা গুগলের কি দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দেবো। তাহলে আমরা গুগলের লিঙ্কটা কোথায় পাবো, এখানে লিখে দিলাম, সরি এখানে আমরা লিঙ্কটা আমরা এখানে কপি করে কাট করে দিলাম, এখানে লিখলাম গুগল, ওকে। এটাকে আমি লিঙ্ক করে দিলাম http, ওকে, এস কোলন, এগুলো তো লিখতে পারি www, একটা কি একটা লিঙ্ক তৈরি করতে পারি না লিখে, এই https www.google.com। এখন যদি আমি যাই, আমি এটা যদি রিলোড করি, দেখো দেখা যায় নাকি দেখা যায়? দেখো এই গুগল এখানে, এখন দেখো এটা কালারও চেঞ্জ হয়ে গেছে, নিচে একটা কি আসছে, বর্ডার, নিচে একটা কি আসছে, বর্ডার আসছে, ঠিক আছে, এটা আন্ডারস্কোর আসছে। তো এটাতে ক্লিক করলে এখন কোথায় যাবে, অবশ্যই গুগলে চলে গেছে, দেখছো? তাহলে এটা ক্লিকেবল করতে আমরা কি করা লাগলো, তার এডিশনাল একটা পাওয়ার ইউজ করতে হইলো, নাকি না? তার মানে এই এডিশনাল ইনফরমেশনটাকে আমরা কি বলি অ্যাট্রিবিউট। গুড, দেখো তাহলে এরপরে আমরা যদি আমরা একটা ইমেজ ট্যাগ অ্যাড করতে পারি, ইমেজ ট্যাগটাকে আমরা কি বলি, সিঙ্গেল ট্যাগ। ইমেজ ট্যাগ কি একটা সিঙ্গেল ট্যাগ, ইমেজ কিন্তু ডাবল ট্যাগ না, ইমেজ ট্যাগের কিন্তু এরকম নাই। আমি আরেকটা দিলাম, বুঝতে পারছি? ইমেজ ট্যাগের কিন্তু কোনটা নাই, এখানে আই এম জি, এরকম ইন্ডিং নাই, স্টার্টিং আছে বাট ইন্ডিং নাই। তাহলে ইমেজ ট্যাগ কিন্তু আমরা এটা লিখতে পারবো না, আমরা এটাকে কেটে দিব। ইমেজ ট্যাগটা একটা সিঙ্গেল ট্যাগ। এই ট্যাগের দেখো ইমেজ ট্যাগ, এটার কোনো দাম আছে এখন যে আমরা লিখছি, হ্যাঁ আছে কি না? তাহলে একটা ইমেজকে এখানে শো করাইতে হবে না, ইমেজকে শো করাইলে কীভাবে করতে হবে, SRC, একটা এডিশনাল মানে সোর্স, মানে ইমেজটা কোথায় থেকে আসবে, ইমেজটা কি করতে আসবে, কোথায় থেকে আসবে, তাহলে সোর্স লাগাইতে হবে এখানে। তাহলে সোর্সটা হচ্ছে তার এডিশনাল ইনফরমেশন। কথা বলছি 10 মিনিট পর তোমাদের এটা কাট হয়ে ডিলেট হয়ে যাবে, হ্যাঁ ইয়াটা হয়, মিটিংটা অফ হয়ে যাবে, জুমটা, তোমরা তো 10 মিনিট পর আবার ঢুকবে নতুন করে ইয়ে করে, হ্যাঁ। সোর্স, তাহলে সোর্সটা কি,
সোর্স মানে সোর্স, এসআরসি মানে সোর্স, মানে একটা ইমেজ কোথায়, ইমেজটা আনবো কোত্থেকে, এখানে হলো সোর্স মানে ইমেজটা কোথায় আছে, এই কথা বুঝি কিন্তু ইমেজটা কোথায় আছে, আমার ড্রাইভেও থাকতে পারে, আবার আমি ইন্টারনেট থেকেও আমি সরাসরি এখানে লিঙ্ক দিয়ে দিতে পারি। কথা কি বুঝতে পারছি? তাহলে ইমেজটা দুইভাবে এখানে সোর্সিং করা যায়, মানে কথা একটা হচ্ছে রিলেশনাল সোর্স, রিলেশনাল, কথা বুঝি, রিলেশনাল লিঙ্ক, আর একটা হচ্ছে কি অ্যাবসলিউট লিঙ্ক, নাম শুনেছি, রিলেশনাল অ্যাবসলিউটের নাম শুনেছি, এই রিলেশনাল অ্যাবসলিউটের নাম শুনেছি সবাই। আমরা একটা ইমেজ নিচ্ছি, হ্যাঁ আমরা দেখব রিলেশনাল আর অ্যাবসলিউটের মধ্যে একটু পার্থক্য বুঝবো। আচ্ছা, তাহলে রিলেশনাল বলতে কি, আমার পিসির মধ্যে আমার প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমার একটা ইমেজ আছে, বুঝতে পারছি? তাহলে আমাদের প্রজেক্ট ফোল্ডারে আমরা যাই, এইটা হলো আমাদের প্রজেক্ট ফোল্ডার ডে3, তাই না? এটা হচ্ছে আমার কি প্রজেক্ট ফোল্ডার। তাহলে প্রজেক্ট ফোল্ডার দেখো, একটা জিনিস মনে রাখবো, প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমাদের সবসময় আমাদের প্রজেক্ট রিলেটেড যত কিছু আছে প্রজেক্টের বাইরে আমরা কোথাও রাখবো না, কথা বুঝতে পারলাম? সবসময় আমাদের প্রজেক্টের ভিতরেই আমাকে রাখতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে একটা ইমেজ আমি ইমেজ আমি আনবো প্রত্যেক দিকে, আমার কাছে কোনো ইমেজ আছে কিনা, আচ্ছা আমার কাছে এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটা আমি যেটা আছে এটা দিয়ে করছি, অথবা নেট থেকে আমরা একটা ইমেজ নামায় নিতে পারি, নেট থেকে আমরা একটা ইমেজ নামায়ও নিতে পারি, ডাউনলোড করে নিতে পারি। আমার এখানে আমরা একটা দিলাম হচ্ছে বার্ড ইমেজ, ঠিক আছে? এই সুন্দর বার্ডটাকে নিয়ে যাই, রাইট বাটন ক্লিক করলাম, আস্তে আস্তে স্টুডেন্ট বাড়ছে, আর সবাই কেটে গেলে কিন্তু ঢুকবে। আমার মাউসটা কি, মাউস প্যাডটা একটু প্রবলেম করছে সম্ভবত, ক্লিক করলে কাজ করছে না, একটা মাউস লাগাইতে হবে। আচ্ছা আমরা যেটা আছে এটা দিয়ে লাগাই, হ্যাঁ একটা ইমেজ তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো, নেট থেকে ডাউনলোড করে নিতে পারো। এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে এই ইমেজটাকে ইয়ে করে নিব, অর্থাৎ যে কোনো ইমেজের উপর রাইট বাটন ক্লিক করলেই হয়। আমার কি রাইট বাটন ক্লাস করছে না? হ্যাঁ কাজ করবে, এই রাইট বাটনটা ক্লাস করছে না। আচ্ছা কপি ইমেজ সেভ ইমেজেস, হ্যাঁ যেটা আমি কি করব, আমি লোকালে নিয়ে যাব, এটা কিসে নিয়ে যাব, লোকালে আমার প্রজেক্ট ফোল্ডারের ভিতর নিয়ে যাব। তাহলে আমার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমরা যাচ্ছি, সবসময় আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে এটা একটা কি ইমেজ, বার্ড ইমেজ, ওকে bird.jpeg, ওকে তাহলে bird.jpeg আমরা কি করব, এখানে আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে এখন এই ইমেজটা আছে, তাহলে এখানে শুধু দেখো আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে যেহেতু আছে,
তাহলে আমরা লিখে BIRD বার্ড ডট কি JPEG। ওকে, দেখো তাহলে এখানে আমাদের ইমেজটা চলে আসবে। এখন আমাদের প্রজেক্টটা কোথায়, এখানে এটাকে রিলোড করি, আসছে। এটাকে চাইলে আমি সেন্টারে নিয়ে দিতে পারি, সেন্টারে নিতে মনে গেলে একটা অ্যালাইনমেন্ট দিয়ে দেব। অ্যালাইনমেন্ট সেন্টার, এটা হাই, এটা দেখো এডিশনাল ইনফরমেশন কত, এটা চাইলে আমি উইথ লাগাইতে পারবো, উইথ লাগাইতে পারবো। উইথ ধরলাম ধরো 300 পিক্সেল। আমি হাইট লাগাইতে পারবো, খেয়াল করছি দেখো এডিশনাল ইনফরমেশন কত করে, তাকে ডিজাইন করার জন্য আমি এডিশনাল ইনফরমেশন অনেকগুলো অ্যাড করছি। হাইটটা আমি একটু বাড়াই দিতে পারি, 350 করে দিতে পারি। ওকে, দেখো বুঝতে পারছি। একটু আমরা অ্যালাইনমেন্টটা কাজ করে নেই। ওকে, কোনো প্রবলেম। অ্যালাইনমেন্টটা, ইমেজের অ্যালাইনমেন্ট অন্যভাবে দিতে হবে। ওকে, তার মানে এইভাবে আমরা কি করতে পারছি, আমাদের এট্রিবিউটগুলো অ্যাড করতে পারছি, নাকি না? কথা বুঝতে পারছি? তার মানে এট্রিবিউট ক্লিয়ার বোঝা গেল। তাহলে ইমেজ, একটা ইমেজও আনতে পারলাম। এখন এই দেখো, এখন আমার পিসির মধ্যে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমরা যে ইমেজটা রাখছি, আমাদের প্রজেক্ট ফোল্ডার কোথায়? আমাদের প্রজেক্ট ফোল্ডার হচ্ছে এখানে। তাহলে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে যে আমি ইমেজটা রাখছি সেটাকে বলে আমি রিলেশনাল, এই কথা বুঝি, সেটাকে বলে রিলেশনাল লিঙ্ক। কি লিঙ্ক? দেখো এখানে কোথাও, এই খেয়াল করো, এখানে কোথাও মানে সরাসরি আমাদের প্রজেক্টের মধ্যে আমার ইমেজটা রেখে দিয়েছি। আর এখন একটা কাজ করি, আমি আরও চাইলে একটা ফোল্ডারের মধ্যেও আমি ইমেজ রাখতে পারি। কারণ কি আমার অনেক একটা প্রজেক্টে যখন আমরা প্রজেক্ট তৈরি করব তখন হিউজ অফ ইমেজ আমার প্রজেক্ট কি আসবে, ইমেজ আমাকে ব্যবহার করতে হতে পারে। কথা কি বুঝতে পারছি? তাহলে আমরা এখানে আমি একটা প্রজেক্ট ফোল্ডার, হ্যাঁ বলো, কে বলছিলা? ইমেজেস, এটাকে আমরা রেখে দিলাম এর ভিতরে। দেখো এখন যেহেতু এটা ফোল্ডারের মধ্যে ঢুকাই দিয়েছি, কিন্তু এখন কিন্তু আমার এই প্রজেক্ট, এই ইমেজটা রান করবে কি? হ্যাঁ, ইমেজটা কি রান করবে? রান করবে না। তাহলে একটা ইমেজের একটা অল্টারনেটিভ নামও দিতে পারি আমি। যদি ইমেজটা রান না করে তাহলে একটা ইমেজের একটা নাম শো করবে। হ্যাঁ, ALT। ওকে, এটাকে অল্টারনেটিভ নেম বলি। যদি ইমেজ শো না করে, তাহলে ইমেজ শো না করে আমি এটা বার্ড, দেখো এই লেখাটা লিখছি না, দেখো এখন ইমেজ কিন্তু আমার শো করছে না। তাহলে ইমেজ যদি শো না করে এই বার্ড লেখাটা এখানে শো করবে। শো না করলে কি করবে? আমাদের বার্ড লেখাটা এখানে শো করবে। দেখো বার্ড লেখাটা শো করছে। কথা কি বুঝতে পারলাম? তার মানে এই দেখো কত এডিশনাল ইনফরমেশন লাগাইছি, অনেক এডিশনাল ইনফরমেশন লাগাইলাম, 1 2 3 4 কতগুলো এডিশনাল ইনফরমেশন লাগাইলাম। এখন আমরা চাচ্ছি এটাকে, দেখো এখন আমার কিন্তু পিকচারটা রান করছে না। আমারটা এটা কোথায় আছে? আমার ছবিটা, এই বার্ডের পিকচারটা কোথায় আছে? এই ইমেজেস ফোল্ডারে। তাহলে ইমেজেস ফোল্ডারের ভিতরে যদি থাকে, এটাকে আমরা কি করে দেব? যেহেতু
রেকর্ড বন্ধ নাই, রেকর্ড দুই দিকে হচ্ছে, একটা হচ্ছে জুম থেকে হচ্ছে আর একটা সরাসরি হচ্ছে। হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে অ্যাবসলিউট ইউআরএলটা হচ্ছে কি, লিঙ্ক টু দ্য এক্সটার্নাল ইমেজ দ্যাট ইজ কি হোস্টেড অন অ্যানাদার ওয়েবসাইট। অ্যানাদার ওয়েবসাইটে আমার হোস্ট করা আছে, আমাদের ওয়েবসাইটে ওই ইমেজটাকে আমরা ব্যবহার করব, এটাকে আমরা অ্যাবসলিউট ইউআরএল বলবো। আর রিলেটিভ ইউআরএল হচ্ছে কি, যেটা আমার প্রজেক্ট ফোল্ডারের মধ্যেই আছে, আমার পিসির মধ্যেই আছে, সেটাকে আমরা কি বলবো, রিলেটিভ ইউআরএল বলবো। একটু আগে যেটাই বললাম। হ্যাঁ, ক্লিয়ার? একটু আগে 13-14 জন ঢুকছে, আজকে এখন কোথায় 17 জন 18 জন ছিল। আচ্ছা, এরপরে এইটা তোমরা প্র্যাকটিস করে নিও এরপরে। হ্যাঁ, ইমেজ পর্যন্ত আমি দেখাইছি। এরপরে আমি চলে যাই হেডিং এর মধ্যে। হেডিং তোমাদেরকে দেখাইছি আগে, প্রথম ক্লাসে হেডিং নিয়ে পড়ানো হয়েছে। প্রথম ক্লাসে কি নিয়ে পড়ানো হয়েছে, হেডিং নিয়ে পড়ানো হয়েছে। দেখো, প্রথম কি হেডিং নিয়ে পড়ানো হয়েছে না? প্রথম ক্লাসে আমার 6টা হেডিং আছে। আমার লেখার বিভিন্ন লেখার সাইজ নেই, আসলে বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন ধরনের হেডিং ব্যবহার করি, বিশেষ করে H1 H2 H3টা ব্যবহার করি বেশি। এরপরে হেডিংগুলো আমরা খুব কম ব্যবহার করি। মানে হেডিংগুলো ব্যবহার করলে কি হয়, একটু বড় হয়, তাই না? হেডিং ব্যবহার করলে কি হয়, একটু বড় হয়। লিখবো HTML হেডিং আর কি টাইটেলস আর কি সাবটাইটেলস দ্যাট ইউ ওয়েন্ট টু দিস ইজ দ্য ওয়েব পেজ। জাস্ট হেডিংটা আমরা এখানে একটু পর কি আসে এটা দেখে নিও তোমরা। হ্যাঁ, এটা এই প্রত্যেকটার সাথে কোড চ্যালেঞ্জ আছে। হ্যাঁ, প্রত্যেকটা কোড চ্যালেঞ্জগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা কিন্তু, আর প্রত্যেকটা থিওরিটিক্যালগুলো ডিটেলসে পড়বা, তাহলে পরীক্ষা হলে লিখতে সুবিধা হবে। তাহলে প্যারাগ্রাফ টেক আমরা দেখিনি, তাই না? প্যারাগ্রাফ টেক তারপর আমরা একটু দেখেছিলাম, আমরা একটু দেখে নিই প্যারাগ্রাফ টেকটা। প্যারাগ্রাফ টেক দেখার আগে আমরা কিছু টেক্সট লাগবে আমাদের, তাই না? আমরা কিছু টেক্সট লিখে নিই। টেক্সট পাবো কোথায়? ধরো টেক্সট আমি এখান থেকে নিয়ে নিই। এখান থেকে আমরা টেক্সট নিয়ে নিই, আমাদের প্রয়োজনীয় টেক্সটগুলো আমরা এই সাইট থেকে নেব আর কি। বুঝতে তো অসুবিধা হচ্ছে না কারো, না? হ্যাঁ, কথাটা তো একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। গুড। দেখো, তাহলে আমি এখান থেকে আমি একটা টেক্সট নিয়ে নিলাম। টেক্সটটা আমি এখানে একটা এইচআর ট্যাগ দিয়ে দিলাম, যাতে আমার আগেরটার সাথে এটা একটা এইচআর দিলে একটা হরিজন্টাল বার আসবে। এখানে আমি একটা প্যারাগ্রাফ দিচ্ছি, পি ট্যাগ। আমরা প্যারাগ্রাফ, আমরা তো বাসায় পরীক্ষা হলে এসে লিখি, তারপরে প্যারা আকারে করে সাজিয়ে যে কোনো একটা প্রশ্নের অ্যান্সার লিখি, তাই না? লিখি না? এখন যদি আমি ওইভাবে না লিখে পুরো টেক্সটটাকে, দেখো এই টেক্সটটা অনেকের এইভাবে আসবে না, সবটা টেক্সট আমাদের অনেক সময় এইভাবে আসবে, এক লাইনে টেক্সটটা আসবে, এরকম লম্বা করে আসবে। তাহলে লম্বা করে আসি, স্ক্রল করে পুরো লেখাটা আমাকে দেখতে হচ্ছে, তাই না? খেয়াল করি, স্ক্রল করে পুরো লেখাটা আমার দেখতে হচ্ছে, বুঝতে পারছি? তাহলে আমি এটাকে ভিউতে যাব, এটাকে আমি ওয়ার্ড র্যাপ করে দেব। কি করে দেব? ওয়ার্ড র্যাপ করে দেব। ওকে, তাহলে এটাকে আমরা সবটাকে দেখতে পারবো। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা যদি, এটা হলো প্যারাগ্রাফ, আমি যদি আরো এটাকে কপি করি,
আমার ল্যাপটপের কিপ্যাড ইউজ করছি, ল্যাপটপের একটা কিপ্যাড ডিস্টার্ব করছে। কন্ট্রোল সি, এখানে দেখো আমি আরেকটা প্যারা আকারেও দিলাম এর ভিতরেই, কন্ট্রোল এস আবার দিলাম। তাহলে এইখানে আমি বড় একটা ট্যাক্স, অনেকগুলো ট্যাক্স আমি একসাথে করে দিলাম। করে যদি আমি এখানে রান করি তাহলে আমার কি দেখা যাবে, দেখো সবগুলো ট্যাক্স একসাথে। আমি কিন্তু আলাদা আলাদা করে দিছি না, কিন্তু বাট এখানে কিন্তু পুরোটা লেখা একসাথেই দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে। আমরা প্যারাগ্রাফ ট্যাগটাকে প্যারাগ্রাফ ট্যাগটা আমরা ব্যবহার করি হচ্ছে গিয়ে যাতে আমরা প্যারা আকারে আমরা দেখতে পারি। লাইনে থাকি, হ্যালো, কথা কি বুঝতে পারছি? তাহলে আমি প্যারা আকার যে করতে চাই অবশ্যই আমি এটাকে কি করতে হবে, প্যারাগ্রাফ ট্যাগ অ্যাড করতে হবে। আমরা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমি তাদেরকে এর ভিতরে আমি আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ অ্যাড করে দিলাম। এখানে থাক, এখানে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ অ্যাড করে ইন্ডিং করে দিলাম। ওটা এটাকে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে অ্যাড করে দিলাম। দেখি এখন কিভাবে রান করছে, দেখো এখন কিন্তু প্যারা আকারে রান করছে, তাই না? দেখতে একটু ভালো দেখা যাচ্ছে নাকি না? এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের বৈশিষ্ট্য। এখন প্যারাগ্রাফ ট্যাগে একটা প্রবলেম আছে। প্যারাগ্রাফ ট্যাগটাকে আমরা কি ট্যাগ বলি? ব্লক ট্যাগ বলি। কি ট্যাগ বলি? ব্লক ট্যাগ। তাহলে ব্লক ট্যাগটা আসলে কি আমরা একটু পড়ে নিই প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে একটু ডিটেলসে। আমি যেভাবে পড়াচ্ছি আসলে এইভাবে কেন পড়াই দিচ্ছি, কারণ আছে। কারণটা হচ্ছে কি তোমরা বাসায় এভাবে ধরে ধরে পড়বে এবং এই ধরে ধরে প্র্যাকটিস করবে। আমি যেভাবে ধরে ধরে বলছি, ধরে ধরে পড়ে পড়ে পড়াচ্ছি, দেখাচ্ছি এবং কি প্র্যাকটিস করছি, তোমরা বাসায় ঠিক সেইভাবে প্র্যাকটিস করবে। ওকে, না বুঝতে তো আমি আছি, তাই না? শিখার একটা এভাবে শিখতে হবে, নাইলে আমরা পারবো না। তাহলে দেখো প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ অলওয়েজ স্টার্ট অন এ নিউ লাইন। একটা প্যারাগ্রাফটা স্টার্ট করে একটা নিউ লাইন স্টার্ট করে অ্যান্ড ইজ কি ইউজুয়ালি এ ব্লক অফ টেক্সট। তাহলে এটা একটা ব্লক অফ টেক্সট, মানে এটা একটা কি ব্লক টেক বলি। সোজা কথা আমরা এটাকে কি বলি? ব্লক টেক। তাহলে ব্লক টেক এই কথাটার অর্থটা আসলে মিনিংটা কিন্তু আমরা কেউই বুঝি নাই। কে বুঝছি? এখানে কে আছে এই কথাটার অর্থটা মিনিংটা কে বুঝছি? হ্যাঁ, ওয়েব পেজে ব্লক আকার যান। কিভাবে ব্লক আকার জায়গা নিবে? ভার্টিক্যালি। তাহলে ব্লক আকারে জায়গা নেই। ব্লক আকারে জায়গা নিলে কি সমস্যা হয়? হ্যাঁ, কি সমস্যা? গুড। ওয়েব পেজের জায়গা আমার ওয়েস্ট হয়। আমার যতটুকু দরকার অতটুকু। দেখো আমি এইটাকে এই লেখাটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, কন্ট্রোল এস করে দিলাম। একটু খেয়াল করি, আমার ওই লাইনটা পরে আমার পরবর্তী লাইন শুরু হয়েছে। দেখো সে কিন্তু ফুল লাইনটাই কি করছে? ব্যবহার করছে, মানে একটা ব্লক করে ফেলছে পুরো লাইনটাকে। কথা বুঝতে পারছি? মানে এটা আমার কি এই কথা বুঝি? এটা কি আমি একটু বলি, স্টার্ট এ নিউ লাইন, অন এ নিউ লাইন। সে দেখো যখন প্যারাগ্রাফটাকে একটা নতুন লাইন তৈরি করে, কথা বুঝতে পারছি? এবং ব্লক মানে তার পরবর্তী যে যদি কোনো ধরনের স্পেস থাকে, পুরো লাইন তৈরি করে মানে হচ্ছে পুরোটা লাইন ওর, ওই লাইনে আর অন্য কাউকে জায়গা দিবে না। কথা কি বুঝতে পারছি? তাহলে এটাকে আমরা ব্লক বলি।
HTML এর ভাষায়। তাহলে ব্লক করে দিলে কি করতে পারে, সে ওই পরবর্তীতে অন্য কেউ যদি কোনো ট্যাগ আমরা ব্যবহার করি তাহলে ওটা কি পাশাপাশি আর আসবে না, না আসে কি হবে, কারণ ওই লাইনের পুরোটা জায়গায় সে এই ট্যাগ দখল করে আছে। তার মানে পরবর্তী এরপর ট্যাগ যাই ব্যবহার করি না কেন সে কি নিচ থেকে শুরু করবে। দেখো তাহলে তার পাশে তো জায়গা ছিল, সে তো ওইখান থেকে শুরু করতে পারতো, তাই না? এটাকে আমরা ব্লক দেখি, তাহলে আমরা একটা কালার দিয়ে দেখতে পারি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা দেখতে পারি। স্টাইলের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলেই বোঝা যাবে সে যে পুরোটা লাইন দখল করে আছে। এমনিও তো বুঝছি আমরা, তাই না? রেড করে দিচ্ছি, ওকে। পুরোটা লাইন আমার কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। তাহলে আমরা এইচটি দেখো এটা পুরোটা লাইন একটু ব্লক হয়ে গেছে। তাহলে আমাদের HTML এর দুই ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে ব্লক এলিমেন্ট আর একটা হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। তাহলে এখন এই ব্লক এলিমেন্টটাকে আমরা চাইলে ইনলাইন বলতে যতটুকু জায়গা দরকার সে ততটুকু জায়গায় সে দখল করবে, পরবর্তী জায়গাটা সে কি করে দিবে, ছেড়ে দিবে। বুঝতে পারছি নাকি বুঝিনি? তাহলে আমরা এখানে কথা কি বুঝতে পারলাম? আমরা এটা টেস্ট করে দেখবো, সিএসএস এর মধ্যেও আমরা দেখতে পারি আমরা ইনলাইনকে ব্লক এলিমেন্টে কনভার্ট করব, ব্লক এলিমেন্টকে ইনলাইন এলিমেন্টে আমরা কি করতে পারবো, কনভার্ট করতে পারবো। ওকে, তাহলে আমরা এটা বুঝি, তাহলে এটাই আমরা এই লাইনটা দেখে এই লাইনটার অর্থটা বুঝে গেলাম, তাই না? অন্য যারা বুঝিনি তারা বুঝে গেলাম। ক্লিয়ার? কারো প্রবলেম আছে এতটুকু, না অসুবিধা হচ্ছে? ওকে, গুড। আমাদের সবগুলো পড়া ট্যাগগুলো এভাবে ধরে ধরে তোমরা চ্যালেঞ্জগুলো আমি বুঝাই দিলাম। দেখো ওই যে এইচআর ট্যাগের কাজ কি, এইচআর ট্যাগ একটা হরিজন্টাল লাইন ক্রিয়েট করে, ঠিক আছে? আমাদের এখানে একটা হরিজন্টাল লাইন আছে, দেখতে পারো চাইলে। এই দেখো একটা হরিজন্টাল লাইন আছে না? এই হরিজন্টাল লাইনটা কিন্তু এইচআর ট্যাগ ক্রিয়েট করেছে। বুঝতে পারছো? তাহলে আস্তে আস্তে আমরা একটু আগাচ্ছি। তাহলে এটার যে কোডিং চ্যালেঞ্জ আছে সেটাও তোমরা প্র্যাকটিস করো বাসায়, হ্যাঁ? তাহলে HTML স্টাইল সম্পর্কে আমরা এতক্ষণ পড়ছি কিন্তু, তাই না? HTML স্টাইল, এই যে স্টাইল ট্যাগ, স্টাইল এট্রিবিউট এই কি এট্রিবিউট, স্টাইল এট্রিবিউট। আসলে আমরা এই স্টাইলটাকে আমরা তিন ভাবে করতে পারি। এটা হচ্ছে আমরা ইনলাইন স্টাইল বলি, কথা বুঝতে পারছি? আর একটা এক্সটার্নাল স্টাইল শিট আছে, কি আছে? এক্সটার্নাল হচ্ছে, হ্যাঁ, এটা আমরা বাহিরে করব। ওকে, মানে এই পেজ থেকে অন্য একটা পেজ, সিএসএস এখানে যেমন index.html আছে, ওইখানে style.css নামে আমার একটা ফাইল থাকবে। আমার সকল ফাইল মানে ডিজাইন করার জন্য যা যা প্রপার্টি লাগবে, সিএসএস প্রপার্টি লাগবে, সকল প্রপার্টি আমাদের ওই style.css এর মধ্যে থাকবে। আমি জাস্ট এখান থেকে আমার HTML এর সাথে আমি ওটা লিঙ্ক করে দিব, আবার কিছু সিলেক্টর ব্যবহার করে ওই কোডটা কোনটা কোড সেটাকে ধরাই দেব, সে অটোমেটিক কি করে নিবে, তার স্টাইল শিটটা বাইরে থাকবে। আর এটা দেখবো, এগুলো আমাদের এখন বলে লাভ নেই, আমরা একটু এক্সপার্ট হই সবাই, যাতে এখন সবাই অনেকেই নতুন আছে এখানে যে কিছুই পাই না, মানে আগে কোড নিয়ে আর কি, হ্যাঁ? তাহলে স্টাইল শিটটা আমরা স্টাইলটা একটু দেখে নাও। দেখো ট্যাগের এই যে আমরা একটু আগে প্রপার্টি হিসেবে ব্যবহার করছি, এটাতে এখন আর লাগবে না, তোমরা এটা দেখছো, তাই না? একটু আগে আমি জিনিসটা বলছিলাম, স্টাইল একটা এট্রিবিউট, ঠিক আছে? তার মধ্যে এই ভিতরে একটা সিএসএস প্রপার্টি অ্যাড হচ্ছে। দেখো প্রপার্টি ইজ এ সিএসএস প্রপার্টি, দ্য ভ্যালু ইজ এ সিএসএস ভ্যালু। ক্লিয়ার? আমার যে কথাগুলো একটু আগে বলছিলাম সেই কথাগুলো ঠিক আছে? তোমরা স্টাইল, তাহলে স্টাইল তো দেখা লাগবে না, যেহেতু এটা লেখা আমরা অনেকক্ষণ ধরে লিখছি এটাকে, ঠিক আছে? তোমরা দেখে নিবা স্টাইল শিট, আমি আর দেখছি না। স্টাইলের মধ্যে আমাদের ফন্ট
বিভিন্ন স্টাইল, ফন্ট স্টাইল, যে ফন্ট ফ্যামিলি, এগুলো আমরা পড়াবো। ফন্ট ফ্যামিলি মানে আমি ফন্টের ডিজাইন, মানে ফন্ট ফ্যামিলি কি, আমি ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি, ফন্টের কি স্টাইল চেঞ্জ করতে পারি। দেখো ফন্ট নিয়ে আমরা আলাদা পড়াশোনা আছে, ফন্ট আমরা আলাদা পড়বো আর কি। আমরা HTML ফরম্যাটিংয়ে চলে যাই। HTML ফরম্যাটিং বলতে আমরা টেক্সট ফরম্যাটিংগুলোকে বুঝে থাকি। তাই আমাদের টেক্সট ফরম্যাটিং আমরা কতভাবে করি, একদম সিম্পল টেক্সট ফরম্যাটিং। সবাই এখানে ওয়ার্ড করেছো তাই না, ওয়ার্ড সবাই করেছো। তাহলে ওয়ার্ড করতে গিয়ে আমরা কি করি, একটা টেক্সটকে বোল্ড করি, একটা টেক্সটকে ইটালিক করি, আবার কিছু টেক্সটকে আমরা যেমন একটা অ্যারিথমেটিক যে ফাংশন ইয়াগুলো আছে, সূত্রগুলো আছে, ম্যাথমেটিকের যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো আমরা লিখতে হয় না। ভ্যারাইটিস টাইপ অফ টেক্সট আছে। তাহলে এই ট্যাক্সগুলো লেখার জন্য আমাকে কি করতে হবে, দেখো এখানে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টও ব্যবহার করতে পারি আমরা। এই সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট চিনো তোমরা ওয়ার্ড ফাইলে? ধরো আমি এখানে কি দেব, H2O কি দেব, H2O এর লিখলাম। তাহলে H2টা হচ্ছে কি ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। এখানে আমরা লিখতে পারি A স্কোয়ার, লিখতে পারি না? A স্কোয়ার লিখলে আমরা কি বলবো, এটাকে বলবো সুপার স্ক্রিপ্ট। ওকে, তাহলে আমি একটা লেখাকে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, এগুলো কিন্তু ওয়ার্ডের কাজ। তোমরা কিন্তু ওয়ার্ড মনে হয় অনেকেই করো নাই নাকি, যাই না। দেখো বোল্ডে আমরা বি ট্যাগ ব্যবহার করি, স্ট্রং ট্যাগ, ইম্পর্টেন্ট ট্যাক্স। একটা ইম্পর্টেন্ট ট্যাক্স এর জন্য আমরা মানে জাস্ট অন্য ট্যাক্স থেকে আলাদা দেখাবে, একটু হালকা বোল্ড দেখাবে, এটাকে আমরা স্ট্রং ট্যাগ দিয়ে লিখতে পারি। অনেকগুলো ট্যাগের মধ্যে, অনেকগুলো লেখার মধ্যে, ট্যাক্সের মধ্যে আমরা স্ট্রং ট্যাগটা ব্যবহার করে থাকি আর কি। আই ট্যাগ মানে আই ট্যাগের জন্য ইটালিক, এম্পারসাইজ ট্যাক্স, তারপরে কি মার্ক ট্যাগ, স্মল ট্যাগ, ডিলেট ট্যাগ, ইনসার্ট ট্যাগ, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট। জাস্ট আমরা একটু ব্যবহার করে দেখি, হ্যাঁ হালকা করে আমি জাস্ট দেখি। বাসায় আমার মাউস নাই তো, এই মাউসটা হঠাৎ করে একটা পাস্ট প্রবলেম করছে। আচ্ছা এখানে আমরা একটু ট্যাক্স কমাই দিচ্ছি। ট্যাক্স কমাই দিয়ে এখন আমরা একটা এই কি দেবো, একটা ধরো একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। আচ্ছা আগের প্যারাগ্রাফ ট্যাগটাই নিচ্ছি, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, এটা থাক, একটা থাক। তাহলে এটাকে আমরা খেয়াল করো, এই এতটুকু জায়গাকে আমরা কি করব, বোল্ড করে দেব। কি করে দেব, বি ট্যাগ দিব, এতটুকু জায়গাকে আমরা কি করে দিব, বোল্ড করে দিলাম। তাহলে এটাকে আমার শুধু এই জায়গাটুকু কি দেখাবে, দেখো বোল্ড দেখাচ্ছে এই জায়গা, শুধু এই জায়গাটুকু, বুঝতে পারছি বোল্ডটা। এটাকে চাইলে আমি আই ট্যাগ করে দিলাম, ইটালিক করে দিলাম। এটাকে আমি চাইলে এখানে একটা নতুন একটা এখানে একটা পানির একটা সংকেত লাগাই দিলাম, ঠিক আছে। তাহলে এজ, এখন খেয়াল করো এই যে আমি এখানে 2টা দিব, S2 লাগবো কিভাবে, এখানে সাবস্ক্রিপ্ট লাগাবো, 2 দিব, এখানে সাবস্ক্রিপ্টটা শেষ করব, করলে এই লাস্টে আমি কি দিয়ে দেব, ও দিয়ে দেবো। তাহলে S2 হয়ে গেল, তাই না? দেখো তো হয় কিনা, হয়েছে? পারবো এটা ব্যবহার করতে পারবো? আমি এখন বানাইতে পারবো, বানাইতে পারবো,
এটা যদি আমি সাবস্ক্রিপ্টের জায়গায় যদি এরকম করে দিতাম সুপারস্ক্রিপ্ট, তাহলে সুপারস্ক্রিপ্টের ইয়ার ট্যাগটা কি, সুপার এস ইউ পি, এস ইউ পি, সুপার। তাহলে এই এইচ টু উপরে না ওঠে, এইচ টু নাহলে এস স্কোয়ার হয়ে যাবে, তাই না? দেখো এস স্কোয়ার হয়ে গেছে, খেয়াল করছো? তাহলে তো আমরা এইচ স্কোয়ার দেবো না, আমরা এইচ টু দেবো, তাই না? সাবস্ক্রিপ্ট। ক্লিয়ার? তারপরে আসছি আমরা আজকে ধরে ধরে একটু শিখছি আর কি, তোমরা বাসায় এগুলো করতে হবে। তাহলে এখানে আরো অনেক কিছু আছে, তাহলে তোমরা এগুলো একটু দেখে নিবা। সাবস্ক্রিপ্ট, এখানে যদি আমি এই লেখাটাকে কাটতে চাই, মানে মাঝখান দিয়ে আমি একটু কেটে দিতে চাই, এখানে আমি ডেল যদি ডেল অ্যাড করে দিই, ডেল ট্যাগ, এটা ডেল ট্যাগ, ডেল ট্যাগ অ্যাড করলে এখানে দেখো মাঝখান দিয়ে আমার লেখাটা কেটে গেছে। ঠিক আছে? তোমরা কিন্তু এগুলো বাসায় শিখতে হবে, হ্যাঁ। জাস্ট আমি তো সব পড়াইতে HTML সব আমি পড়াইতে পারবো না, হ্যাঁ। ধরে ধরে তোমাদের বাসার কাজ এগুলো, তোমরা বাসায় এগুলো পড়বা। আমি একটা একটা দুটো দেখাই দিয়ে যাচ্ছি, চ্যালেঞ্জটা করবা। আর নিচে কিছুটা ইয়া আছে, এগুলো সব প্র্যাকটিস আছে নিচে। ঠিক আছে, এগুলো দেখে নিবা কোনটার কি কাজ, দেখলেই পারবা। একটু ডিটেলসে পড়তে হবে কিন্তু। এই যে মার্ক করে দিলাম আলাদা করে, একটা ছোট একটা মার্ক হয়ে গেল আর কি, হ্যাঁ। দেখবা, মানে এটা ব্যবহার করে দেখবা কি হচ্ছে। তারপর কোটেশন, এই যে কোটেশনের কাজ কি, আমরা ব্যাক কোড দিলে এই যে আমরা এইভাবে করে যদি লিখতে চাই, এইভাবে করে লিখতে চাই, তাহলে আমি যদি ব্যাক কোডের মধ্যে পুরো প্যারাগ্রাফটাকে এইভাবেই লিখলাম, বাট এই কোটেশনের মধ্যে লিখলাম, তাইলে আমার কি হয়ে যাবে দেখো। আমি লেখাটা কপি করছি, জাস্ট লেখাটা কপি হচ্ছে না, এটা মানে ভিতরে লেখা। আচ্ছা, এটা ভিতরে লেখা, তাহলে আমি এটা এটা এর জন্য কপি হচ্ছে না, না কপি তো হওয়ার কোথায়। আচ্ছা, এখান থেকে কপি করে দিচ্ছি। শুধুমাত্র ব্লক কোডের মধ্যে দেখো, এটা দেখে নাও। শুধুমাত্র এটা, এই যে প্যারাগ্রাফটা দিলাম না, প্যারাগ্রাফটা হেডিং এর মধ্যে রেখে দিলাম, আর ব্লক এইটাকে আমি ব্লক কোড ইয়ার মধ্যে রেখে দিলাম, ট্যাগের মধ্যে রেখে দিলাম। তার কারণেই এটা কি আসছে, এটা একটু স্পেস দিয়ে তারপরে এটার আন্ডারে চলে আসছে। এগুলো বাসায় প্র্যাকটিস করবে, এগুলো আমার দেখানোর কিছু নাই, এগুলো তোমরা নিজেরাই করবা, হ্যাঁ। নাহলে আমাদের অনেক সময় চলে যাবে এগুলো, শুধু এগুলোর জন্য। নাকি সমস্যা আছে কোনো তোমাদের? এই দেখো আবার এব্রিভিয়েশন লিখি, আমরা এব্রিভিয়েশন লিখি না, WH এর এব্রিভিয়েশন। তাহলে আমরা এই WH এর উপর যদি আমি কার্সার নেই, তাহলে আমাকে এই WH এর মানে ফুল এব্রিভিয়েশনটা দেখাবে, বুঝতে পারছি? তাহলে এটা লেখার জন্য কি হচ্ছে, ABBR টাইটেলের ভিতরে আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দিয়ে দেবো। তাহলে এটার উপর কার্সার নিলে এই লেখাটা শো করবে, বুঝতে পারছি? তোমরা এখানে ট্রাই ইট ইউর সেলফ, এটাতে গেলেই তোমরা এগুলো ট্রাই করতে পারবা, এগুলো বাসায় করে নিবা। হবে কোড চ্যালেঞ্জ আছে, কোড চ্যালেঞ্জ করে নিবা। আমাদের এটার পর আরেকটা সেশন হবে। ও তোমাদের আজকে কত,
আমাদের রোববারের ক্লাসটা শনিবারের ক্লাসটা না হওয়ার সম্ভাবনা আছে বেশি, হ্যাঁ, অফলাইনে। শুক্রবারে ক্লাস হবে। শনিবারের ক্লাসটা হচ্ছে আমাদের হবে, এই তোমাদের অ্যাসেটের যে প্রজেক্টের এমইউ সেশন হবে ইয়াতে ঢাকায়। ওদের সাথে এমইউ করতে হবে, নাইলে আবার তোমরা টাকা পয়সা পাবা না, এই জন্য ঢাকায় আসতে হবে আর কি। আচ্ছা, তারপরে কমেন্ট সেকশনটা একটু খেয়াল করো। কমেন্ট সেকশনটা হচ্ছে কি, আমরা যদি এই যে এত এত করে HTML কোড লিখছি, আমরা কত কোড লিখছি, সবগুলোর কিন্তু একটা একটা কাজ আছে, আমরা আউটপুট দেখতে পারি, তাই না? এই যে আমরা এত বড় বড় ওয়েবসাইট তৈরি করছি, এত বড় বড় ওয়েবসাইট তৈরি করব, তাহলে কোন পার্টটুকু, মানে কোন পার্টটুকু কিসের জন্য, সেটা আমরা উপর দিয়ে কমেন্টস আকারে লিখে রাখবো। তাই নাহলে কি হবে, আমাদের কোডগুলা আমরা বুঝতে পারবো না আমরা কোন সেকশনটা কার জন্য করছি। বুঝতে পারছি নাকি বুঝি? ধরো আমি এই পার্টটুকু করব, এখানে আমি একটা কমেন্ট সেকশন অ্যাড করব, এটাকে আমি একটা প্যারাগ্রাফ সেকশন না ডিস্টার্ব করছে তোমাদের। আর এখানে মোটামুটি 6 মিনিট আছে আর কি, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের একটা আশ্চর্য কিছু চিহ্ন দিব, 2টা দিব, 4টা দিব, দিয়ে মাঝখানে লিখবো দেখো, এই লেখাটা কিন্তু আমার এখানে শো করবে না, আমার আউটপুটে শো করবে না, এটা কমেন্টস হয়ে গেছে, এটা কমেন্টস হয়ে গেছে। কি হয়ে গেছে? কমেন্টস। কথা বুঝতে পারছি? দেখো, এটা কোনো আউটপুট আসবে না। তার মানে তুমি কোনো কোথাও কোনো বড় বড় যখন প্রসেস করবে, তখন এটা এভাবে লিখে রাখবে, এটা নেভিগেশন সেকশন। কি এভাবে লিখবা, ন্যাভ সেকশন, SECTI, ওকে, এভাবে লিখে রাখতে হবে। বুঝতে পারছি? তাহলে আমাদের এই কমেন্ট সেকশনটা গেল, কালারগুলো আমরা পরে দেখছি, CSS পরে দেখব, লিঙ্ক আমরা পড়াই ফেলছি, ওকে। এটাকে আমরা হাইপার লিঙ্ক বলি, অ্যাঙ্কর ট্যাগ, এখানে ট্যাগ আসবে, ট্যাগ আসবে, এইগুলো পড়ছি, তাই না? পড়ছি, এটা আমরা পড়ে ফেলছি। ইউ ক্যান ক্লিক অন লিঙ্ক অ্যান্ড জাম্প দ্য অ্যানাদার ডকুমেন্ট, মানে যখন আমরা এই লিঙ্কে কি বলে কোনো একটা ইয়ার উপরে ক্লিক করব, জাম্প করে অ্যানাদার ডকুমেন্টে চলে যাবে, জাম্প করে কী হবে, অ্যানাদার ডকুমেন্টে চলে যাবে। আচ্ছা, আমাদের একটা তোমরা অনেকেই ক্লাস 18 জন আসছো, কিন্তু সবাই ক্লাস করো নাই। যাই, আজকে কিছু বললাম না, আমি স্ন্যাপশট রেখে দিলাম, ঠিক আছে। এই লিঙ্ক সেকশনটাও তোমরা দেখে দেখে করে নিবা, লিঙ্ক সেকশন, ইমেজ সেকশন, ইমেজটাও করে নিবা, ভাষার কাজ। তারপরে আমরা পড়াবো টেবিল আর লিস্ট, ব্লক এলিমেন্ট, ডিপ। এরপর আরেকটা সেকশন হবে, হ্যাঁ, আরেকটা ছোট সেশন করব আমরা। এই কয়েকটা জিনিস দেখাই দিলে মোটামুটি আমাদের HTML টুকিটাকি শেষ হয়ে যাবে। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, এই সেশন পরে আরেকটা সেশন হবে, ওটা ফুল সেশন হবে না, ওটা হয়তো 15 মিনিট হবে। আমি জাস্ট কয়েকটা জিনিস দেখাই দিব, তোমরা দ্রুত শেষ করে ফেলতে পারো বাসায়। টেবিল, আমরা টেবিল নিয়ে একটু কাজ করি। টেবিলটা সম্ভবত টেবিলটা একটু বুঝাই দিচ্ছি একে। এই চারটে, তাহলে একটা টেবিল বানাইতে হলে আমাকে একটা টেবিল ট্যাগ লাগবে। কি লাগবে? টেবিলটাকে স্টার্ট করতে হবে এবং টেবিলটা শেষ করতে হবে। ক্লিয়ার? এরপর টেবিলের ভিতরে আমার কি থাকে, আমরা জানি যে একটা টেবিল যখন ড্র করি, রো থাকে। কি থাকে? রো থাকে। এটা কি? রো, তাই না?
এগুলো কি কলাম হয়, কি হয় কলাম, কলাম, কলাম। তাহলে আমাকে রো তৈরি করতে হবে আগে। তাহলে কি করতে হবে, রো তৈরি করতে হবে। তাহলে আমাকে কি রো তৈরি করতে আমার কি লাগবে, টিআর লাগবে। কি লাগবে, টিআর। তাহলে দেখো টিআর, তাহলে কয়টা রো তৈরি, একটা রো তৈরি হলো। তাহলে এরকম করে আমি কয়টা রো বানাবো, 1 2 3 4টা রো বানাবো। তাহলে 4টা রো হলে অবশ্যই কি করতে হবে, কপি, আবার কন্ট্রোল শিফট দিয়ে দিব 4টা। দেখো 4টা রো তৈরি করছি, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, 4টাই বানাইলাম, 4টাই বানাইলাম। তাহলে প্রথম রো এর মধ্যে কয়টা কলাম আছে, 1টা 2টা 3টা কলাম। প্রথম রো এর মধ্যে কয়টা কলাম আছে, এই কথা বুঝি, প্রথম রো এর মধ্যে কয়টা কলাম আছে, 3টা, 1টা কলাম। এই রো কলাম তো সবাই চিনি ভাই না, 1টা কলাম, 2টা কলাম, 3টা কলাম। তাহলে অবশ্যই আমাকে এখানে কি করতে হবে, এই ঢুকে এর ভিতরে দেখো দিতে হবে কি টিডি, টিডি, টিডি। ওকে, তাহলে কয়টা রো আছে, 3টা টিডি। তাহলে কন্ট্রোল ধরে ডি চাপবো, ডি। তাহলে আমার কয়টা হলো, 3টা টিডি হয়ে গেল, আর 3টা কলাম হয়ে গেল, 1টা 2টা 3টা। তাহলে এই নিচের রোতে আবার 3টা কলামের জন্য কি করতে হবে, এই নিচের রোতে 3টা কলামের জন্য কি করতে হবে, আবার 3টা টিডি লাগবে। কথা বুঝতে পারছি, কথা বুঝিনি, কে কি বুঝিনি বলো তো দেখি, টিআর টিডি। তাই নিচের কলামে, নিচের কলাম বলতে দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলামে 1টা 2টা 3টা রো, 3টা কলাম, চলে 3টা কলাম। তাহলে একটা এই দ্বিতীয় রো এর মধ্যে 3টা কলাম আমার। তাহলে 3টা কলামে আমরা কি করব, 3টা কলাম আমাকে দিতে হবে, 3টা কলাম এখানে বানাবো, কন্ট্রোল ডি, ডি, 3টা কলাম বানিয়ে গেছি। ওই কথা বুঝতেছি। এখানে আমি একটা কিছু দিয়ে দিলাম, সবগুলোর মধ্যে আমার আপাতত এআইটি দিয়ে দিলাম। তাহলে এটা আমাদের কি, খেয়াল করো। তাই টেবিল, এটা কি টেবিলে কি দেখা যাচ্ছে, হ্যাঁ মানে কিছু বোঝা যাচ্ছে টেবিলের, এই টেবিলে কিছু বোঝা যাচ্ছে না তাই না। টেবিলে বোঝা না যাওয়ার জন্য আমাকে টেবিলে কি লিখতে হবে, আমরা এখানে যাব, টেবিলের একটা বর্ডার দিতে হবে। কি দিতে হবে, বর্ডার। ঠিক আছে, বর্ডারটা কত দিলাম, ধরো 1 পিক্সেল। আমি দেখো টেবিলের মধ্যে এক্সট্রা অ্যাট্রিবিউট ব্যবহার করছি, এক্সট্রা কি ব্যবহার করছি, এক্সট্রা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করছি। তাহলে টেবিলের বর্ডার যদি দিতে চাই 1 পিক্সেল, আমি বর্ডার অ্যাড করে দিলাম। এটা যদি বর্ডার অ্যাড করি তাহলে কি হবে, দেখো তো কি হয়। তাহলে পুরোটাতে একটা বর্ডার, মানে টেবিলের রোগুলোকে একটু ভাসছে তাই না। তাহলে টেবিলের বর্ডারটা যদি আমি আর একটু বাড়াই দিই তাহলে কি হবে, দেখো এই পুরোটা বর্ডার দেখা যাচ্ছে, মানে তার বর্ডারগুলো 3 পিক্সেল আকার হয়েছে। তাহলে এটাকে আমাকে এভাবে করা যাবে, মানে এটা আর একটু দেখতে সুন্দর লাগবে তাই না, এমনিতে হইলে হবে।
দেখো তাহলে আমাদের টেবিলের বর্ডার দিয়ে দিলাম। তাই টেবিলের বর্ডার যদি দিয়ে দিই, টেবিলে আর কি লাগবে বলো, কে পারবে টেবিল বানাতে? হ্যাঁ, তাহলে টেবিলের উইথ দিয়ে দিই, একটু উইথ দিয়ে দিলাম, ধরো 300 পিক্সেল অথবা 20% দিয়ে দিলাম। অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। তাহলে কিরকম হইলো? এবার টেবিল একটা বানাইতে কি কি লাগলো? আমরা যদি টেবিলের এর বর্ডারটাকে একটু চেঞ্জ করে দেই, 1 পিক্সেল সলিড করে দিই, যদি করে দিই সলিড ব্ল্যাক করে দিলাম, এই সবকিছু ঠিক আছে? এখন দেখো এটা কেমন দেখা যায় না? তাহলে আমি বর্ডারটা ঠিক করে দেবো, বর্ডার কলাপস করে দেবো। বর্ডার কি করে দেবো? আমি এখানে বর্ডারকে, এগুলো আমরা যখন আসলে ইয়ে বানাবো, কি বানাবো, বর্ডার সিএসএস প্রপার্টি তৈরি করবো, তখন আরো সুন্দর করে লিখবো। এখানে তো জাস্ট এখানে যতটুকু কলাপস করে দিলাম। আমাকে এটা কি আসলো? তৃষা। ঠিক আছে, এটা আমরা আলাদা একটা সিএসএস হিসেবে তাকে ব্যবহার করতে পারি, অথবা আমি এখানে এটা এখানে ব্যবহার না করে এর ভিতরে আমরা ব্যবহার করতে পারি স্টাইলের মধ্যে। কিসের মধ্যে? এটা ব্যবহার করতে আমাদের লাগবে কি? স্টাইল। your dear border collapse করে দিলে কি হবে? দেখো টেবিলে দেখতে আর একটু সুন্দর লাগবে। দেখো এই কেমন লাগছে? আমরা বর্ডারটা একটু কমাই দিব, জাস্ট এটা আমরা সিএসএস স্টাইলে ইয়া করে করছি আর কি, একদম সিম্পল একটা ইয়ে। টেবিল বানাতে আমরা জাস্ট টেবিলের অতটুকুই দেখলাম। টেবিল কিন্তু অনেক ধরনের টেবিল আমাকে ক্রিয়েট করতে হবে, অনেক ধরনের টেবিল আমাকে কি করতে হবে? ক্রিয়েট করতে হবে। তাহলে টেবিলের কি কি লাগছে খেয়াল করো। টেবিল রো লাগবে, যতগুলো কলাম দিব এর ভিতরে কলামগুলো লাগবে, মানে একটা রো এর মধ্যে যেই কটা আমি কলাম দিতে চাই। আর অবশ্যই কি লাগবে? টেবিল ট্যাগ লাগবে। টেবিল ট্যাগের মধ্যে রো লাগবে, আর কি লাগবে? টেবিল ডেফিনেশন, টি দিয়ে বলে আমরা টেবিল ডেফিনেশন। ওকে, আমরা এগুলোকে আরও ডিজাইন করতে পারবো। আমরা এখন এত ডিজাইনতে যাচ্ছি না, জাস্ট আমি টেবিলগুলো দেখছি। তোমরা জিনিসগুলো করে নিয়ে দরকার লাগলে আমরা একটা টেবিল বানাই দেখাচ্ছি। ধরো টিয়ারে তোমরা ওই যে এখানে একটা ইয়া দিয়ে দিলাম, টেবিল হেডার। আমাদের একটা কি আছে? টেবিল হেডার। কি আছে? টেবিল হেডার। আমরা একটা সুন্দর একটা টেবিল বানাইতে চাই। টেবিলে অবশ্যই কি লাগবে? হেডার লাগবে, তাই না? টেবিলে কি লাগবে? হেডার লাগবে।
টেবিলে হেডারে আমাদের স্টুডেন্ট নেম দেব, ধরো স্টুডেন্ট এসটিআইডি, তারপরে স্টুডেন্ট নেম লাগবে, তাই না? তারপরে লাগবে ডিপার্টমেন্ট লাগবে, বুঝতে পারছি? দেওয়ার পরে এখানে আমি কি দেব, স্টুডেন্ট আইডি ধরো 01 দিলাম, এটাকে দিলাম ছোট নিলাম, এটাকে দিলাম হচ্ছে সিএসসি। ওকে, এরকম চাইলে তুমি একটা টেবিল বানায় ফেলতে পারো সুন্দর করে। দেখো আসছে, তুমি এগুলো বর্ডারগুলোকে আরো বড় ছোট করতে পারবা, অনেক বড়। টেবিলের আমরা একটা কাজ দিয়ে দিব, বাসায় তোমরা টেবিল বানাবা, কিরকম একটা টেবিল বানাবা আমি এঁকে দিচ্ছি। হ্যাঁ, আমি দিয়ে দেবো, এটাই টেবিলগুলো বানানোর স্টাইল দিয়ে দেবো। ওকে, বাসার কাজ কালকে আমরা প্রজেক্টই করবো, একটা প্রজেক্ট শুরু করবো ছোটখাটো। ওকে, এরকম একটা টেবিল তোমরা বানাবা, ঠিক আছে? অথবা টেবিল আমি একটা দিয়ে দিব, তোমরা টেবিল বানাবা। আজকে আমার অতটুকু থাক। আচ্ছা ঠিক আছে, আমি ভ্যারাইটি কিছু টেবিল দিয়ে দিব, দিয়ে তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা টেবিল। আজকে